আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। সো দেখতে দেখতে আমরা তাপমাত্রা তাপ এই চ্যাপ্টারের 8 নম্বর ভিডিওতে চলে আসলাম। তো চলো প্রথমে দেখে নিই যে 8 নম্বর ভিডিওটি শেষ করলে আমরা কোন কোন টপিকগুলোর ব্যাপারে একটা ধারণা পাবো। প্রথমে আমরা বায়বীয় পদার্থের প্রসারণের ব্যাপারে ধারণা পাবো। তারপর আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে, ওই সমীকরণের ব্যাপারে হালকা পাতলা কিছু জানার ট্রাই করবো এবং সবার শেষে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা মূল বই চলে যাই। আজকের ক্লাসটিতে আমরা মূল বইয়ের 38, 39 এবং 40 এই 3টা পেজ কমপ্লিট করব। ঠিক আছে? সো তোমাদের প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে, তোমরা আগের ক্লাসগুলো করে তারপর এই ক্লাসটা করবে, নয়তো তুমি আগের ক্লাসগুলার যে টপিকগুলো আছে ওই টপিকগুলো স্কিপ করে আসলে এই টপিকটা বুঝবা না। ঠিক আছে? সো আগের ক্লাসগুলো অবশ্যই করবা, তারপর এখানে। সো প্রথম হচ্ছে বায়বীয় পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের আকার আর আয়তন দুটিই থাকায় প্রসারণ বলতে বুঝতে কোনো সমস্যা হয়নি। তরলের নির্দিষ্ট আকার না থাকলেও তার আয়তন আছে, তাই প্রসারণ আমরা দেখতে পাই। সো কঠিন পদার্থের প্রসারণ এবং তরল পদার্থের প্রসারণ আমরা প্রিভিয়াস দুইটা ভিডিওতে দেখিয়েছি এবং এখানে অ্যানিমেশন ভিডিও সহ ছিল, অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবে। ঠিক আছে? কিন্তু গ্যাসের বেলায় বিষয়টি অন্যরকম, কারণ শুধু যে নির্দিষ্ট আকার নেই তা নয়, তার নির্দিষ্ট আয়তনও নেই। গ্যাসের কি নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। আমি গ্যাসকে যে পাত্রে রাখবো ওই পাত্রের আকার এবং আয়তন দখল করে নেবে, রাইট? গ্যাসকে যে পাত্রে ঢোকানো হবে সেই গ্যাসটি সঙ্গে সঙ্গে সেই পাত্রের আয়তন নিয়ে নেবে, এটাই ভাই বললাম। আমি যদি বোতলের ভিতরে রাখি বোতলের পুরো আয়তন নিয়ে নিবে। আমি যদি একটা পটের ভিতরে রাখি পটের পুরো আয়তন নিয়ে নিবে। আমি যদি একটা বালতির ভিতরে রাখি বালতির পুরো আয়তন নিয়ে নিবে, রাইট? অবশ্যই বদ্ধ হওয়া লাগবে, নয়তো গ্যাস আবার উড়ে যাবে। কঠিন ও তরল পদার্থের প্রসারণ যথেষ্ট কম বলে সেটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি দেখতে পাই না। দেখো, কঠিন পদার্থের প্রসারণ খুবই কম হয়, যেমন হচ্ছে ভাইয়া তোমাদের কঠিন পদার্থের প্রসারণের সময় রেল লাইনের একটা এক্সাম্পল দিয়েছিলাম। দেখবো হচ্ছে ফাঁকাগুলা খুবই কম। তো এই যে জিনিসগুলা এতটাই কম যে আমরা দৈনন্দিন জীবনে এই জিনিসগুলা ফিল করতে পারি না। বাট গ্যাসের প্রসারণ ব্যাপারটা ফিল করতে পারি। সেই তুলনায় গ্যাসের প্রসারণ যথেষ্ট বেশি বলে আমরা সহজভাবে পরীক্ষা করে সেটি বুঝতে পারি। যেমন হচ্ছে ভাইয়া যদি তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরো হচ্ছে যাদের বাসায় গ্যাসের সিলিন্ডার ফেটে যাচ্ছে, তো এটা কেন ফেটে যাচ্ছে? কারণ ওইখানে ভিতরে যে গ্যাসগুলো আছে গ্যাসগুলোর প্রসারণ হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এই জন্য কি গ্যাসের সিলিন্ডার গুলো ফেটে যাচ্ছে। তো এইটার থেকে তো বড় বড় ইনসিডেন্ট গুলো হচ্ছে, আমরা তো নিউজ পেপারে খুলে দেখতে পাই। এইরকম জিনিসগুলো আমরা রিয়েল লাইফে দেখে অভ্যস্ত বা ফিল করে অভ্যস্ত, বাট কঠিন এবং তরলের ক্ষেত্রে জিনিসগুলো অভ্যস্ত না। তো এটার একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো। দেখো এখানে একটা বেলুন আছে স্বাভাবিক অবস্থায়। ও বেলুনটাকে তুমি দুইটা জিনিস করতে পারো, যে হাত বা মুখ না লাগে তুমি হয়তো এটাকে ফুলাইতে পারো অথবা এটাকে চুপসাই ফেলতে পারো, রাইট? তো ফুলানোর ক্ষেত্রে কি করা লাগবে? এই যে পাত্রটা আছে পাত্রের মধ্যে যদি তুমি গরম পানি দিয়ে দাও তাহলে এটা ফুলে যাবে। কেন ফুলে যাবে? কারণ বেলুনের ভিতরে যে বায়বীয় পদার্থটা আছে, ওই বায়বীয় পদার্থ পাত্র থেকে তাপ নিয়ে প্রসারিত হয়ে বেলুনকে চারদিকে চাপ দেয় এবং চাপ দেওয়ার ফলে হচ্ছে তোমার এই যে বেলুনটা প্রসারিত হয়ে যাচ্ছে। আবার তুমি যদি চুপসাই ফেলতে চাও, তো এখানে যদি বরফ দাও, বরফ কি করবে? বেলুনের ভেতরে যে বায়বীয় পদার্থ আছে ওইটা থেকে তাপ নিয়ে বেলুনকে চুপসাই ফেলবে, রাইট? এই যে 2 নাম্বার কেসটা বুঝা গেছে। এটা কিন্তু আমরা রিয়েল করেও দেখতে পারি এরকম। দেখো এটা এখানে বলছে যে একটি বেলুনকে একটুখানি ফুলে একটি বোতলের মুখে লাগিয়ে যদি বোতলটা বরফ দেওয়া পানিতে চুবিয়ে রাখি তাহলে দেখবো বেলুনটা সংকুচিত হয়ে নেতে পড়ছে। সো বরফে কেন সংকুচিত হবে? কারণ বরফ বেলুনের ভেতর থেকে তাপ নিয়ে নিচ্ছে। বেলুনের ভেতর থেকে যদি তাপ নিয়ে নেয় তাহলে বেলুনটা কি হবে? সংকুচিত হবে, রাইট? আবার বোতলটা যদি গরম পানিতে চুবিয়ে রাখি তাহলে দেখবো বেলুনটা ফুলে যাচ্ছে। কেন ফুলে যাচ্ছে বেলুনটা? কারণ হচ্ছে বেলুনটা তো গরম পানি থেকে তাপ নিয়ে ভিতরে যে বায়বীয় অণুগুলা সেগুলো প্রসারিত হচ্ছে। আলটিমেটলি বায়বীয় অণুগুলা বেলুনের যে পৃষ্ঠটা আছে পৃষ্ঠটাকে চারদিকে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার ফলে কি বেলুনটা প্রসারিত হচ্ছে, রাইট? এই জিনিসটা এখানে বলছে। তো এখানে দেখো আবার, তবে কঠিন কিংবা তরলের বেলায় তাদের উপর প্রযুক্ত চাপ বিষয়টি নিয়ে আমাদের মাথা ঘামাতে হয়নি। কঠিন বা তরলের ক্ষেত্রে এতটা চেঞ্জ হয় না, এই জন্য মাথা ঘামাতে হয়নি। বাট গ্যাসের ক্ষেত্রে হিউজ ইম্প্যাক্ট ফেলে। গ্যাসের বেলায় কিন্তু চাপ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তরল কিংবা কঠিন পদার্থকে চাপ দিয়ে খুব বেশি সংকুচিত করা যায় না। এই জন্য হচ্ছে আমরা কঠিন বা তরলের ক্ষেত্রে এতটা বোদার না, যে জিনিসটা কি হচ্ছে। চাপ দিচ্ছে দেখ, চাপ পাচ্ছে পাক, সমস্যা নেই। বাট গ্যাসের ক্ষেত্রে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি গ্যাস হচ্ছে একটু চাপে অনেক চেঞ্জ হতে পারে। কিন্তু এই যে গ্যাসকে খুব সহজ চাপে অনেক বেশি সংগঠিত করা যায়। একই পরিমাণ গ্যাসকে ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে ঢোকানো হলে তার চাপও ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ তাপমাত্রার মতো চাপ বাড়িয়ে কমিয়ে গ্যাসের প্রসারণ সংকোচন করা যায়, রাইট? সো এখান থেকে ভাইয়া যেটা বোঝাচ্ছে যে চাপের সাথে তাপমাত্রা একটা সম্পর্ক আছে। চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, তাপমাত্রার সম্পর্ক আছে। সো এখানে এটাই বলছে যে চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক আছে। মানে ব্যাপার হচ্ছে চাপ যদি বাড়াইতে চাই আমি তাপমাত্রা চেঞ্জ করে চাপকে বাড়াইতে পারি। আমি যদি আরো স্পেসিফিক হয় তাহলে তাপমাত্রা যদি বাড়াই দেই তাহলে চাপ বেড়ে যাবে। সো আমি যদি চাপ বাড়িয়ে কমিয়ে গ্যাসের প্রসারণ সংকোচন করা যায়। সো চাপ যদি বাড়াই তাহলে বেলুনের ভিতরে যে গ্যাসগুলো আছে, ধরো আমি বললাম হচ্ছে এটা একটা বেলুন, ঠিক আছে?
এটা হচ্ছে একটা বেলুন। সো বেলুনের ভিতর যে গ্যাসগুলো আছে, গ্যাসগুলো যদি চাপ দেয় তাহলে বেলুনটা কি ফুলে যাবে। সো আমি তো চাপ বাড়াইতে পারবো না, আমি কি বাড়াইতে পারবো, আমার কাছে স্বাধীনতা আছে কি তাপমাত্রা বাড়ানো। সো আমি তাপমাত্রাটাকে বাড়াই দিব, বাড়াই দিলে কি হবে, অটোমেটিক গ্যাসের যে অণুগুলো আছে ওইগুলোর চাপ বেড়ে যাবে, চাপ বেড়ে গেলে গ্যাসের বেলুনটা ফুলে যাবে, রাইট। আবার যদি আমি বেলুনটাকে চুপসাই ফেলতে চাই, সো আমি চাপ চেঞ্জ করতে পারবো না, তাপমাত্রা কমাই দিব, বেলুনটা চুপসে যাবে, রাইট। এখানে এটাই বলছে যে কাজেই আমরা যদি তাপ দিয়ে গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে মাপতে চাই, তাহলে লক্ষ্য রাখতে হবে যেন তাপের কোনো পরিবর্তন না হয়। তাই প্রথমে আমাদের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ, আয়তন ও তাপমাত্রার মাঝে সম্পর্কটা জানা দরকার, যেটা আমরা জানতে পারি আসলে আদর্শ গ্যাস সূত্র বা পি ইকুয়াল টু এনআরটি, এটা থেকে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাস সূত্র, ঠিক আছে। সো এখানে দেখো পি মানে কি বোঝায়, পি মানে হচ্ছে চাপ, পি মানে হচ্ছে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, এন মানে হচ্ছে মোল সংখ্যা, এর মানে হচ্ছে মোল সংখ্যা, এবং টি মানে হচ্ছে তাপমাত্রা। এন্ড মনে রাখবে এই তাপমাত্রাটা হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা, ঠিক আছে। এখন আর এর মানটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে বলছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, 8.314 জোল পার কেলভিন পার মোল। এই জিনিসটা একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। আর এন হচ্ছে মৌলিক গ্যাসের পরিমাণ, এই ধ্রুবকের মান। এখন দেখো এনটাকে আমরা কিভাবে বের করবো, এনটা এটা মনে রাখবা যে এন হচ্ছে আণবিক ভর নিচে থাকবে, আর উপরে হচ্ছে পরমাণুর ভর বা অণুর ভর, পরমাণু বা অণুর ভর, ঠিক আছে। সো পরমাণু বা অণুর ভরকে যে যে ভ্যালুটা দেওয়া থাকবে এটাকে আমি আণবিক ভর দিয়ে ডিভাইড করলে এন পেয়ে যাবো, ঠিক আছে। সো আমার এখানে আলটিমেটলি একটা জিনিস মনে রাখা লাগবে যে পি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এখানে পি মানে চাপ বোঝায়, ভি মানে আয়তন বোঝায়। পি কে অবশ্যই আমি নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেলে রাখবো, ভি কে অবশ্যই মিটার কিউবে রাখবো, এন কে হচ্ছে মোল সংখ্যা বোঝায়। মোল সংখ্যা মানে কি, পরমাণু বা অণুর ভর যেটা দেওয়া আছে ওইটাকে আমি আণবিক ভর দিয়ে ভাগ করলে যে নাম্বারটা আসবে হচ্ছে মোল সংখ্যা। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটাকে 8.314 জোল পার কেলভিন পার মোল, এবং টি হচ্ছে টেম্পারেচার, যেটা অবশ্যই 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 আমি কেলভিন এককে লিখবো, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা একটা প্রবলেম সলভ করি। একটি 100 ml আয়তনের, তো এখানে তোমার এমএল এ দেওয়া আছে, তুমি কি করবে এটাকে, এটাকে হচ্ছে তোমার লিটার মিটার কিউবে নেওয়া লাগবে। মনে রাখবা মিটার কিউবে নিতে গেলে তুমি হচ্ছে 10⁻⁶ দিয়ে গুণ করা লাগে, 10⁻⁶ মিটার কিউব। এমএল থেকে যখন মিটার কিউবে নিবা 10⁻⁶ দিয়ে গুণ করবা, ঠিক আছে। 108 প্যাসকেল। সো এটা আমার চেঞ্জ করতে হবে না, পি দেওয়া আছে। 128 গ্রাম অক্সিজেন, সো এটা আমার মূল সংখ্যা নেওয়া লাগবে। আমরা মূল সংখ্যা সমান কি জানি, যেই ভ্যালুটা গিভেন আছে এটা হচ্ছে 128 গ্রাম ডিভাইড বাই অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ভর কত বা আণবিক ভর কত, অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32, রাইট। সো এটা যদি আমি হিসাব করি তাহলে 4 চলে আসবে। তার মানে মোল সংখ্যা হচ্ছে 4, 128 গ্রাম অক্সিজেন মানে কি 4 মোল অক্সিজেন। এর তাপমাত্রা কত হবে, সো আমরা বের করব তাপমাত্রা। আমরা আমাদের দেখো কোন ইকুয়েশনটা ইউজ করা লাগবে, আমাদের ইউজ করা লাগবে পি ইকুয়াল টু এনআরটি, রাইট। কারণ কি আমাদের এখানে এই যে পাঁচটা ইনফরমেশন মধ্যে 4টা ইনফরমেশন দেওয়া আছে, আর একটা জাস্ট আমরা বের করব। এখন দেখো পি এর মান কত, পি এর মান হচ্ছে 108 প্যাসকেল ইন্টু ভি, ভি হচ্ছে 100 ইন্টু 10⁻⁻⁶ ইজ ইকুয়ালস টু এন, এন এর মান হচ্ছে 4 ইন্টু 8.314 ইন্টু টি, রাইট। ওকে, সো এখানে পুরোটা ইকুয়েশনে জাস্ট একটাই আননোন, ওইটা হচ্ছে টি। সো আমরা হচ্ছে ক্যালকুলেটরে বসাই টি বের করে ফেলতে পারবো। টি এর মান আসবে হচ্ছে 300 কেলভিন। মনে আছে ভাই, কিন্তু বলছিলাম কেলভিন আসবে, কেলভিন আসবে, বারবার বলতেছি, আবারও বলতেছি, তুমি বসানোর সময় কেলভিনে বসাবা, আর যদি ভ্যালু বের করো ওইটাও কেলভিনে আসবে, রাইট। 300 কেলভিন বা 300 কেলভিনকে পরবর্তীতে একটা ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছে 27 ডিগ্রি সেলসিয়াস। সো এই সম্পর্কগুলো তো আমরা জানি যে কেলভিন থেকে ডিগ্রিতে কিভাবে নেই, ফারেনহাইটে কিভাবে নেই, এই জিনিসগুলো তো ভাই দেখা আসছে, রাইট। ওকে, তারপরে দেখো 4 মোল হাইড্রোজেন বা 4 মোল নাইট্রোজেন বা 4 মোল কোনো গ্যাসেই জন্যই ফলাফলটি কিন্তু একই হতো। কারণ কি, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আমরা ধরে নিচ্ছি যে হাইড্রোজেন বলো, নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, এগুলা কি আদর্শ গ্যাস। কি এগুলা, কি এগুলো হচ্ছে আদর্শ গ্যাস, ঠিক আছে। আমি যদি আদর্শ কোনো অবস্থায় ধরে নেই, ওইটা হচ্ছে গ্যাসের উপর ডিপেন্ড করে না, জাস্ট অবস্থার উপর ডিপেন্ড করে। অবস্থা বলতে কি বোঝাচ্ছি, এই যে প্রেসার ভিন্ন কিনা ওইটার উপর ডিপেন্ড করে, ভলিউম ভিন্ন কিনা ওইটার উপর ডিপেন্ড করে, মোল সংখ্যা ভিন্ন কিনা ওইটার উপর ডিপেন্ড করে। যদি আমি এই জিনিসগুলো চেঞ্জ না করে গ্যাসটা চেঞ্জ করি, যেমন অক্সিজেন জায়গায় এখানে হাইড্রোজেন বলছে, নাইট্রোজেন বলছে, অথবা অন্য কোনো গ্যাস বলছে, তাহলে ফলাফল একই আসতো, ঠিক আছে। ওকে, আমরা এবার গ্যাসের জন্য প্রসারণ সহগ বের করতে পারি। আমরা জানি একটি নির্দিষ্ট চাপে T1 তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V1 হয়,
T2 তাপমাত্রায় সেই একই গ্যাসের আয়তন V2 হয়, তাহলে গামার ভ্যালু আমরা তো অলরেডি জানে আসছি যে গ্যাসের প্রসারণ সহগ যেটা এটা। সো এখন দেখো আমরা P ইকুয়াল টু nRT, রাইট? এটা তো আমরা জানি P ইকুয়াল টু nRT। এখন দেখো এখানে দুইটা ভলিউম, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2, রাইট? সো আমি একবার P V1 লিখবো। V1 এর সমান হচ্ছে T1 টেম্পারেচার, সো P V1 সমান হচ্ছে nR T1, রাইট? এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর P V2 সমান nR T2। জাস্ট এখানে চেঞ্জ হয়েছে এটা কি, VRT, রাইট? VRT চেঞ্জ হয়েছে। সো এখন দেখো আমি 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিব, বাদ দিলে P কমন, V1 মাইনাস V2 nR T1 মাইনাস T2। সো আমি জাস্ট উল্টাটা লিখছি যে 2 নম্বর থেকে 1 নম্বরটা বাদ দিছি, বাদ দিলে হচ্ছে P V2 মাইনাস V1 nR T2 মাইনাস T1, রাইট? এখন দেখো যেহেতু PV1 আর nRT1, তাই বাম দিকে PV1 দিয়ে এবং ডান দিকে nRT1 দিয়ে ভাগ করে। সো বাম দিকে হচ্ছে যেহেতু PV1 আর nRT1 এই দুইটা মান সমান, তার মানে এক পাশে তুমি PV1 দিয়ে ভাগ করছি, যেটা হচ্ছে এখানে PV1 দিয়ে ভাগ করছি, আর nRT1 একই কথা। সো আমি হচ্ছে এখানে nRT1 লিখছি, nRT1, রাইট? সো এখন দেখো কি কি কাটা যাচ্ছে, nR কাটা যাচ্ছে, P কাটা যাচ্ছে, তার মানে V2 মাইনাস V1 ডিভাইড বাই V1, T2 মাইনাস T1 ডিভাইড বাই T1, রাইট? সো এখন দেখো এটাকে জাস্ট আরেকটু মডিফাই করতে চাই, যে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু এই যে T2 মাইনাস T1 আমি এই পাশে নিয়ে আসলাম, সো 1 বাই T আসতেছে, রাইট? তো দেখো এই জিনিসটা আমার কি ছিল, গামা ছিল না? একটু খেয়াল করো তো, এই জিনিসটা কিন্তু গামা ছিল। গামা কি ছিল, বা গ্যাসের আয়তন প্রসারণ সহ গামা কি ছিল? V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 T2 মাইনাস T1, রাইট? এটা কিন্তু আমার গামা ছিল। সো গামাটা আমি যদি এখানে বসাই যে 1 বাই T1 আসতেছে, বুঝা গেছে? গামা হচ্ছে 1 বাই T1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের প্রসারণ সহগ ধ্রুব সংখ্যা নয়, এটি তাপমাত্রার বিপরীত। এটি তাপমাত্রার বিপরীত, রাইট? মনে রাখবা তাপমাত্রা তো কম হবে, গ্যাসের প্রসারণ তত বেশি হবে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গামা হচ্ছে 1 বাই টি। তার মানে হচ্ছে আমি একটা গ্যাসকে যদি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে নেই, তার মানে কি তাপমাত্রা বাড়াই ফেলছি, প্রসারণ কম হবে। 20 থেকে 40-এ নেই, তাপমাত্রা আরো বাড়াচ্ছি, প্রসারণ আরো কম হবে। উল্টা চিন্তা করো, 40 থেকে আমি 10-এ আনছি, তাপমাত্রা কমাই ফেলছি, প্রসারণ বেশি হবে, রাইট? এই জিনিসটা বোঝাচ্ছি যে প্রসারণ সহগ এবং তাপমাত্রা একটা আরেকটার অপোজিট, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে? আদর্শ অবস্থা তো পাওয়া যায় না, তাও বলবো হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই জিনিসটা সত্য, ঠিক আছে? ওকে। এই ক্লাসগুলোই আমাদের 10 মিনিট স্কুলের অভিজ্ঞ টিচাররা খুবই সুন্দরভাবে অ্যানিমেশন, ছবি, ভিডিও ইউজ করে নিয়ে থাকেন। এইরকমই একটা ইন্টারেস্টিং ক্লাস করতে চাইলে কমেন্টে দেওয়া ডেমো ক্লাসটি এখনই বুক করে ফেলতে পারো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।